বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থাটি রয়েছে সেটি বেশ কয়েক বছর ধরে প্রশ্নবিদ্ধ। আপনার কি মনে হয় যে এখানেও কিছুটা সংস্কার দরকার? আমি প্রথমেই আমি যাদের ৭১-এ মুক্তিযুদ্ধে হারিয়েছি তাদের পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে বন্ধুদেরকে বিভিন্ন স্বৈরশাসন হত্যা করেছে তাদের প্রতি এবং সাম্প্রতিককালে ছাত্র গণ-অভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়ে সফলতা এনেছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদেরকে সেলুট জানাচ্ছি। আমি আরেকটি কথা বলি, আমাদের এই বাংলাদেশে মানুষ দুইবার স্বাধীনতা অর্জন করছিল, একটা ১৯৪৭, আরেকবার ১৯৭১। এবং এই বাংলাদেশ তিনটি গণ-অভ্যুত্থান করছে, একটা ৬৯, একটা ৯১ এবং সাম্প্রতিককালে ছাত্র তরুণ জনতার যে অভ্যুত্থান। আমাদের দুর্ভাগ্য হলো আমরা এই যে আজকের ছাড়া বর্তমানটা ছাড়া বাকিগুলোতে আমরা আসলে সফল হইনি। শুধু ৭১ সালে আমরা স্বাধীনতাটুকু পাইছি। ৭১-এর যে কমিটমেন্টটা ছিল, আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের প্রধানত বলছিল আমরা কী ধরনের একটি বাংলাদেশ চাই। তার মোটা দাগে বলছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ আমরা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো যেটা প্রশ্নটা আসছে যে ৭২ সালে যে সংবিধানটা তৈরি করা হলো, এই কমিটমেন্টের বাইরে একটি কনস্টিটিউশন তৈরি করা হলো। এটা আদৌ মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না এবং ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধের কথাও নাই, মুক্তিযোদ্ধাদের কথাও নাই। এবং সেখানে কিছু উদ্দেশ্যের মধ্যে কিছু ভালো কথা আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সেটা কার্যকরী দিকটা আসলে আদৌ উদ্দেশ্যের সঙ্গে গড়মিল। আমি তিনটা উদাহরণ দিই। একটা হলো আমরা ভারত শাসন আইন ১৯৩৫ সালে যেটা তৈরি করা হয়েছিল, তারপরে পাকিস্তান হওয়ার পর ১৯৫৬ সালের, তারপর ১৯৬২ সালের যে কনস্টিটিউশনগুলো করা হয়েছিল, এগুলো পুরাটাই ছিল উপনিবেশিক সাম্রাজ্যবাদীর পক্ষের। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বাংলাদেশ যখন স্বাধীন হয়, শুধু উদ্দেশ্য ছাড়া বাকি পুরাটাই এই উপনিবেশিক আমলের কনস্টিটিউশনের ধারাবাহিকতাই এখানে নিয়ে আসা হয়েছে। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ১৮৫৭ সালে আমাদের এখানে একটা সিপাহী জনতার অভ্যুত্থান হয়। তখন গভর্নমেন্ট দিলেন, তখন তো ভারত শাসন আইনটা বাদ দেয়, তখন ভারত শাসন আইনে তখন তারা বলে যে আসলে এই বিদ্রোহগুলো যে দমন করার জন্য যারা দায়িত্ব নেবে তাদের জন্য কি করা যায়। তখন তারা দায় মুক্তির একটা আইন করে ১৮৬১ সালে। ইন্টারেস্টিং হলো সেই দায় মুক্তির আইনটা পাকিস্তানেও ছিল, বাংলাদেশের কনস্টিটিউশন সেম আছে। অর্থাৎ আপনি যদি আইন প্রয়োগকারী সংস্থা হন, আপনি কাকে হত্যা করলে তার কোনো দায় নেই, আপনি হত্যা করলে এটা হালাল। একটা স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করছি, বলেন তো আমরা কোথায় স্বাধীনতা? আমাদের ওই মত প্রকাশের স্বাধীনতা নাই। গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটার মধ্যে আমরা যে ব্যাখ্যাটা পাই সেটার কোনো স্বাধীনতা নাই। এখানে মানবিকতা নাই। নির্বাচন, এখানে রাষ্ট্র সংস্কারের কোশ্চেনটা আসছে। বেসিক কোশ্চেনটা হলো আমরা যখন রাষ্ট্রের কথা বলি তখন আসলে একটা সিস্টেমের কথা বলি। সিস্টেমটা হলো ধরেন পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক রাষ্ট্র, কোথাও সমাজতান্ত্রিক রাষ্ট্র, কোথাও রাজতান্ত্রিক রাষ্ট্র। আমরা কি আসলে গণতান্ত্রিক রাষ্ট্র? এটা টোটালটা একটু হলো স্বৈরাচারী। আমি আরেকটি কথা বলি, ১৯৭২ সালে আমরা ৭১ সালে আমরা ১৬ই ডিসেম্বর আমাদের জয় হয়। আমাদের বিজয়টা ১০ই জানুয়ারিতে যখন আমাদের এই জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আসে, তারপরে এই ক্ষমতাটা আমরা মুক্তিযোদ্ধারা আমরা হারাই, আমরা অস্ত্র দিয়ে দিই। উনি আমাদের বললেন অস্ত্র জমা না দিলে তোমরা রাজাকার। একজন মুক্তিযোদ্ধা রাতারাতি রাজাকার হয়ে যাবে। এবং দুর্ভাগ্য হলো তারপরের থেকে এই রাষ্ট্রটা আসলে একটি মাফিয়ার হাতে চলে যায়, রাজনৈতিক মাফিয়ার হাতে চলে যায়। এটা দেশবাসীর কাছে থাকে না, মুক্তিযোদ্ধাদের কাছে থাকেই না। আমাদের বয়স আজকে তরুণরা যে যুদ্ধটা করছে, যে লড়াইটা করলো ১৬, ১৭, ২২, ২১, আমরা কিন্তু তখন সেই বয়সের মানুষ। আমাদের বললো যার যার জায়গায় চলে যাও, অস্ত্র জমা দিয়ে চলে যাও। যুদ্ধটা কি জানেন? স্বাধীনতা হয় জীবন নেবেন নয় জীবন দিবেন। আমরা এই বাজিটা ধরে স্বাধীনতা এনেছিলাম। এই বাজিটা ৭২ সাল থেকে আমরা আসলে হেরে যাই, যার দায় আজ পর্যন্ত আমরা পরিশোধ করতে পারিনি। আমরা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছি ৭.৫ কোটি মানুষের জন্য যুদ্ধ করেছিলাম, ৫৭,০০০, ৫৮,০০০ বর্গ মাইলের জন্য যুদ্ধ করেছিলাম।
এই 7.5 কোটি মানুষ ছিল আমাদের সন্তান, তাদেরকে 54 বছর ধরে তাদের হত্যা করা হয়েছে। আমার মা বোনের ইজ্জত নেওয়া হয়েছে 54 বছর ধরে। আমাদের একটি সংবিধান করা হয়েছে, এটা একটা টোটালি উপনিবেশিক। এখানে উপনিবেশিক বিদেশিরা ছিল, এখন দেশে একটা শাসক গোষ্ঠী ডেভেলপ করছে, তার অধীনে বাংলাদেশের নাগরিকরা উপনিবেশিক কায়দায় জীবনযাপন করে। ইট ইজ ভেরি স্যাড। অবশ্যই আমি আবারও বলি, শেষ করছি। হ্যাঁ, এখন যে রাষ্ট্র সংস্কারের কোশ্চেন আছে, বেসিক কোশ্চেন, আপনার বেসিক কোশ্চেন বলছে রাষ্ট্র সংস্কারটা কীভাবে করবেন। প্রথমত আমাদের সংবিধানটা হলো, এটি হলো রাষ্ট্রের শাসনের প্রধান, এটিকে সংস্কার করতে হবে। সংস্কার কীভাবে করবেন? অর্ডার দিয়ে করবেন? উনি সাংবাদিক, আপনারা সাংবাদিক, আপনার 13 অ্যামেন্ডমেন্টের কথা জানেন, 5th অ্যামেন্ডমেন্টের কথা জানেন। আমাদের সংবিধানে কতগুলো বিষয় আছে, এটা হলো সুপ্রিম কোর্ট কতগুলো যায় অভিভাবক। যখন 13 অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন সুপ্রিম কোর্ট এটা 15 ইয়েতে বললো যে না, এটা হবে না। আমরা সংবিধান সংস্কার বলতে পৃথিবীতে যেভাবে আসছে, যে বেসিক জায়গায় হলো এই সংবিধান সংস্কার করতে হলে আমাদের গণপরিষদের ধারণাটা আপনাদের নিশ্চয়ই আছে। এটা 56 সালে গণপরিষদ ছিল, 70 সালে নির্বাচনেও কিন্তু গণপরিষদ ছিল, এবং সেখানে আইএলএফ লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন হয়েছিল। গণপরিষদ কাজটি ছিল কি, যে একটা নতুন সংবিধান তৈরি করবে। সংবিধান শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতাম না, এটা কিন্তু শাসনতন্ত্র আমরা ব্যবহার করতাম। ইভেন আমাদের শেখ মুজিব সাহেব বারবার কিন্তু বলছে বঙ্গবন্ধু যে এটা শাসনতন্ত্র। সংবিধান শব্দটা কোত্থেকে কারা নিয়ে আসলো পরে আমরা অবশ্য জানি, কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য না, শাসনতন্ত্র বোধগম্য। যে একটা গণপরিষদের মাধ্যমে সংবিধানটা তৈরি হয়, পৃথিবীর সব দেশেই গণপরিষদের মাধ্যমে সংবিধান তৈরি হয়, তারপরে গণভোটের মাধ্যমে প্রণীত সংবিধানে জনগণের রায় নেওয়া হয়। এই নতুন সংবিধানের ভিত্তিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যারা উইন করে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়। বাংলাদেশ আদৌ এই পর্যায়গুলো অতিক্রম করে নাই। 70 সালে যারা পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচন করলো, তাদেরকে দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করা হলো। মানে আরেকটি ইনফরমেশন দিই, সেটা হলো যে 70 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগ ধরে নিয়েছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে, তারা একটি সংবিধান ড্রাফট করেছিল। এটা কখনো যদি কামাল হোসেন সাহেবের সঙ্গে কথা বলেন দেখবেন, কিন্তু স্বাধীন হয়ে গেছে দেশ। ড্রাফটেড কনস্টিটিউশনে শুধু বাংলাদেশের কতগুলোর নাম পরিবর্তন করে দিয়ে পুরাটাই দিয়ে দিছে, এবং সেই সংবিধানটা হলো উপনিবেশিক সাম্রাজ্যবাদ কর্তৃক প্রণীত, এবং তাদের ছত্রছায়ায় এটা হয়েছে। এটা আমাদের স্বাধীন দেশে না, এটা শুধু সংস্কার না, শুধু এর মেজর পরিবর্তন করা। অবশ্যই আমাদের এখানে উদ্দেশ্য কিছু আছে যে উদ্দেশ্যগুলো গ্রহণ করতে পারেন, বাকি যেটা করছে যার কার্যকরী দিক পুরোটাই আপনাকে চেঞ্জ করতে হবে। কাজে আমাদের দ্রুত আমাদের একটা গণপরিষদের নির্বাচন ফার্স্ট, অন দ্য বেসিস গণপরিষদের নির্বাচনে একটা নতুন কনস্টিটিউশনের উদ্দেশ্যগুলো বাদ রেখে বাকিগুলোকে যদি আপনি পরিবর্তন করে নতুন করে লেখেন, তার ভিত্তিতে এখানে একটা গণভোট হওয়া দরকার, এবং সেই গণভোটে গৃহীত কনস্টিটিউশনের দ্বারা একটি নির্বাচিত সরকার দেওয়া দরকার।